টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিয়ে গেছে। কত কোটি? 28 কোটি, 28 লক্ষ কোটি টাকা। এই কত লক্ষ দিয়ে 28 লক্ষ কোটি টাকা হয়? 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশের এক বছরের প্রায় বাজেটের সমান। এই পরিমাণ টাকা দুর্নীতি করে দেশের বাইরে নিয়ে গেছে। আর দেশে যা আছে তো আছেই। মুহতারাম হাজিরিন, এই জায়গাতে আমি তোমাদেরকে বলি, আমার বাংলার মানুষ, তোমরা একটু সচেতন হও, একটু সচেতন হও। দরিদ্র, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ তোমরা যদি ঘুরে দাও, বাংলার দুর্নীতিবাজরা আর বাংলাদেশের শেকল কাটতে পারবে না। আরেকটা মৌলিক দর্শনের কথা বলছি। সূরাতুল হজ্জে আমার আল্লাহ পাক ইসলামী সরকার ক্ষমতায় আসলে কি করবে, 2 নম্বর দায়িত্ব কি বলেছেন? তারা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে। কিসের অর্থ ব্যবস্থা? ভাই বলেন জোরে করে। যাকাত বাস্তবায়ন করবে। যাকাত বাস্তবায়ন করার অর্থটা কি? এই উলামায়ে কেরাম, মাদ্রাসার ছাত্ররা তোমরাও বুঝো, যাকাত মানে শুধু এই না, 2.5% যাকাত দিয়ে দিল, শুধু এটার নাম যাকাত নয়। যাকাতের অনেক বড় একটা মিনিংফুল টার্ম, অনেক বড় মাহাত্ম্য, অর্থবোধক একটা শব্দ হলো যাকাত। আল্লাহর কোরআন বলছে ইসলামী সরকারের দায়িত্ব হলো যাকাত বাস্তবায়ন করা। যাকাত বাস্তবায়নের মানেটা কি? যাকাত সম্পর্কে আল্লাহর কোরআনের একটা শব্দ, আল্লাহর নবীর হাদিস থেকে একটা শব্দ আমি তোমাদেরকে উদ্ধৃতি করি। ইসলাম যে অর্থ ব্যবস্থা, ইসলাম যে অর্থনীতি দিয়েছে, সেই অর্থনীতির বৈশিষ্ট্য আল্লাহর কোরআনের সূরাতুল হাশরে আল্লাহ বলেছেন, আল্লাহর কোরআন বলেছে কাইলা ইয়াকুনা দুনাতান বাইনাল আগনিয়াই মিনকুম। কাইলা ইয়াকুনা, বলো, দুনাতান বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলাম আমার একটা অর্থ ব্যবস্থা বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে। আল কোরআন সরকারকে এমন অর্থনীতি বাস্তবায়ন করতে বলেছে যে অর্থনীতি বাস্তবায়ন হলে সমাজের সম্পদ ধনিক শ্রেণীর কাছে কুক্ষিগত হতে পারবে না। ধনীরা 3-4টা গাড়ি হাঁকাইবা, গরিবরা 500 মানুষের জন্য একটা মুড়ির টিন। হ্যাঁ, গরিবের 500 মানুষের জন্য একটা মুড়ির টিন, আর তুমি শিল্পপতি, তোমার 3 জনের জন্য 4টা গাড়ি। এই বৈষম্যের সুযোগ ইসলামের অর্থ ব্যবস্থায় নাই। এই বৈষম্যের ব্যবস্থা ইসলামের সুযোগ নাই। ইসলামের যাকাত ব্যবস্থা সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন কি? তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। তার অর্থ হলো ধনীর সম্পদ থেকে গরিবের হিস্সা আদায় করে গরিবের কাছে পৌঁছে দিতে হবে। ধনীদের সম্পদের দ্বারা গরিবের অভাব পূরণ হবে। ধনীর সম্পদ দিয়ে গরিবের ক্ষুধা নিবারণ হবে। ধনীর সম্পদ দিয়ে গরিবের বস্ত্রের চাহিদা পূরণ হবে। ধনীর সম্পদ দিয়ে গরিবের বাসস্থান হবে। ধনীর সম্পদ দিয়ে গরিবের চিকিৎসা খরচ মিটবে। ধনীর সম্পদ দিয়ে গরিবের সন্তানের শিক্ষার ব্যবস্থা করতে হবে। এটার নামই হলো যাকাত। আজ আমার দেশে কি আছে আমি কি বুঝলাম একটু আগে? গরিবের সম্পদ দিয়ে ধনীরা, গরিবের সম্পদ দিয়ে ধনীরা মৌজ মারে। এই যে দেখবা তোমরা, মার্সিডিজ গাড়ি হাঁকায়, BMW গাড়ি হাঁকায়, খবর নিয়ে দেখো, এই সবগুলো ঋণ খেলাপি, সব দুর্নীতিবাজ। সমাজের 3 শ্রেণীর মানুষের দ্বারা একটা দুষ্ট চক্র গড়ে উঠে। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণী। বলো, কয় শ্রেণীর মানুষ? 1 নম্বর হলো দুর্নীতিবাজ সরকারি আমলা, 1 নম্বর। 2 নম্বর হলো কালো টাকার শিল্পপতি, 2 নম্বর।
3 নম্বর রাজনীতিবিদ। এই রাজনীতিবিদ এটা হলো আসল শয়তান। এই শয়তান দুর্নীতিবাজ, অসৎ রাজনৈতিক নেতৃত্বকে কেন্দ্র করে সরকারি দুর্নীতিবাজ আমলা, কালো টাকার মালিক, শিল্পপতিরা মিলেমিশে সমাজের এই 3 চক্র তৈরি হয় একটা দুষ্ট চক্র। সেই দুষ্ট চক্র 18 কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে, 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে চিনিমিনি খেলে। বলতে চাই, জাগো, ওঠো বাংলা তারুণ্য, বাংলা ছাত্র যুব সমাজ, দুষ্ট চক্রের গতিতে আগুন ধরাও। কথা লম্বা নয়, আমি তোমাদেরকে আল্লাহর কোরআনের 2টা বিধানের কথা বললাম। সরকারের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা মানে হলো শুধুমাত্র মুসল্লি দিয়ে মসজিদ ভরা নয়। নামাজ কায়েম করার অর্থ হলো একদিকে যেমনি ভাবে মসজিদগুলো মুসল্লি দিয়ে ভরবে, ঘরগুলোতে মানুষ নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়া। নামাজ কায়েম করার অর্থ হলো নীতিবান সরকারি আমলা কর্মকর্তা দিয়ে সমাজ পরিচালনা করা। নামাজ কায়েম করার অর্থ হলো সৎ এবং আমানতদার রাজনৈতিক নেতাদের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া। নামাজ কায়েম করার অর্থ হলো গোটা সমাজ ব্যবস্থার দুর্নীতি শেকড় শুদ্ধ করে ফেলা। এই জন্য আমরা বলি আল্লাহর কোরআন এই জন্যই সর্বপ্রথম নামাজের কথা বলেছেন। যেই সমাজ এবং যেই রাষ্ট্র এবং যেই সমাজ এইভাবে আল্লাহর কোরআন যেই গুরুত্ব দিয়ে নামাজের কথা বলেছে, ইসলাম যেই গুরুত্ব দিয়ে নামাজের কথা বলেছে, কোন সমাজ এবং রাষ্ট্র যদি সেই গুরুত্ব দিয়ে নামাজ বাস্তবায়ন করে, সেই সমাজ এবং রাষ্ট্রের দুর্নীতি বলতে কিছুই থাকতে পারে না। আমার দেশের আর কিছু লাগবে না। আমার দেশের মানুষ যেইভাবে পরিশ্রম করে, সাধারণ মানুষ যদি শুধু তাদের টাকাগুলো চুরি না হতো, এই দেশ আরো 30 বছর আগে সিঙ্গাপুরকে ফেল করত। শুধু একটাই অভাব, আমাদের দেশের মানুষ মেহনতি, মেধাবী, তারা চমৎকার ইন্টেলিজেন্স তাদের আছে। সারা দুনিয়াকে তাক লাগায় দিয়ে সারা দুনিয়া থেকে অর্থ সম্পদ এখানে জমা করে দেশ জাতি উন্নত হতে পারত। কিন্তু এই নীতিহীন দুর্নীতিবাজ চোর বাটপার রাজনীতি নির্ভর, চোর জুরিয়ার বাটপারি রাজনীতি নির্ভর দুর্নীতিবাজ আমলা আর কালো টাকার শিল্পপতিদের জ্বালায় মানুষের মেহনত ফসল করে তোলা যায় না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম না করে ধনীর সম্পদ দিয়ে গরিবের উপকার হবে সেই সিস্টেম পাল্টায় দিয়ে দুর্নীতির এই যে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়িত হয়েছে, এখানে গরিবের টাকা দিয়ে ধনী মৌজ মারে, গরিবের টাকা দিয়ে ধনীরা আরামায়েশ করে, গরিবের টাকা লুটপাট করে নিয়ে যায়। বাংলাদেশে একটা কথা আছে, কথাটা শুনতে খারাপ লাগে, গরিবের বউ সবার ভাবি। কথা আছে, খুব বাজে মিনিং, এটা খুব বাজে অর্থ। ঠিক বাংলাদেশে গরিবের বউ সবার ভাবি না হলেও গরিবের টাকা এটাই হলো ধনীর লুটপাটের হাতিয়ার। দুঃখ লাগে, কষ্ট লাগে রে ভাই। আর আমাদেরকে 2 দিন পরে পরে উন্নয়নের গল্প শোনায়। কি শোনায়? বাংলাদেশের উন্নয়নের রোল মডেল। উন্নয়নের রোল মডেল বিগত আমলে ছিল না। ইভেন এমনকি বিগত 4 বছর ধরে ইন্টারিম গভর্নমেন্টের আমলে এই সময় বাংলাদেশ উন্নয়নের কোন রোল মডেল হয় না। এখনো ওই একই সিস্টেম চলতেছে। এই সিস্টেমটা পরিবর্তন করা খুব সহজ বিষয় না, এটা অনেক সামনের একটা বিষয়। বড় ধরনের আমল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ব্যাপার, এটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু বাস্তব কথা হলো
বাংলাদেশ আসলে আদতে উন্নয়নের কোন রোল মডেলই না। বাংলাদেশ শুধু একটা জিনিসের রোল মডেল হয়েছে আজকে পৃথিবীতে, দুর্নীতি। ভালো ভালো একটা জিনিসের, আমি পরে বলতেছি সেটা। বাংলাদেশ শুধু একটা জিনিসের রোল মডেল হয়েছে, সেটা বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের জুলাই বিপ্লব বিশ্ব রোল মডেল, বিপ্লবের রোল মডেল, ফ্যাসিবাদের বিরুদ্ধে বিদ্রোহের রোল মডেল, স্বৈরাচারী স্বৈরতন্ত্রের বিরুদ্ধে দাবানলের রোল মডেল হলো বাংলাদেশ। বাংলাদেশ আর কোন বিষয়ে রোল মডেল হতে পারে না। যুব সমাজ দেখিয়ে দিয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশকে কিভাবে রোল মডেল বানাতে হয়। বাংলাদেশের জুলাই বিপ্লবের পর এই জুলাই বিপ্লবের প্রভাব বিভিন্ন দেশে গিয়ে পড়েছে। যে সকল দেশ আমাদের দেশ থেকে অনেক উন্নত, অর্থনৈতিক দিক থেকে উন্নত, রাষ্ট্রের পরিধির দিক থেকে অনেক শক্তিশালী, অ্যাটমিক পাওয়ারের দেশ, বাংলাদেশের জুলাই বিপ্লব থেকে বিভিন্ন দেশের যুব সমাজ শিক্ষা গ্রহণ করেছে। সেই দেশীয় দুর্নীতিবাদ, চোর, বাটপার, স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কিভাবে বিপ্লব করতে হয়, কিভাবে স্লোগান তুলতে হয়, বাংলাদেশের যুব সমাজ থেকে পৃথিবীর অনেক দেশ শিক্ষা গ্রহণ করেছে। বাংলাদেশ হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রোল মডেল। বাংলাদেশ হলো যুব সমাজের বিপ্লবের রোল মডেল। হে যুব সমাজ, হে আমার তারুণ্য ছাত্র সমাজ, 2024 সালে যেই বিপ্লবের মাধ্যমে সারা দুনিয়ার সামনে তোমরা আমার বাংলাদেশের ভাব মর্যাদা সমুন্নত করেছে, সারা দুনিয়ার সামনে বিপ্লব এবং অভ্যুত্থানের রোল মডেল হিসেবে বাংলাদেশকে সাব্যস্ত করেছ। এই বাংলাদেশে আরেকটা বিপ্লব করতে হবে। সেই বিপ্লব শুধু স্বৈরতন্ত্রের বিরুদ্ধে নয়, সেই বিপ্লব শুধু ফ্যাসিবাদের বিরুদ্ধে নয়, সেই বিপ্লব হবে মানব রচিত সমস্ত শোষণের হাতিয়ারের বিরুদ্ধে। বিপ্লব হবে আল্লাহ জমিনে ইনসাফ কায়েমের বিপ্লব। সেই বিপ্লব হবে সমাজ থেকে বৈষম্য দূর করে আল কোরআনের সমাজ গড়ার বিপ্লব।